স্বাগতম সবাইকে। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, আজকে আমরা তোমাদেরই বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের জন্য পানি, এই চ্যাপ্টারটা আমরা একটা ক্লাসে শেখার চেষ্টা করব। আমি ক্লাসটা শুরু হওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তোমরা অনেকে বলো যে ভাইয়া আপনি বইয়ের সব কিছু পড়ান না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি তোমাদের জন্য দুঃখিত আসলে তোমরা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, ঠিক আছে? নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী। আচ্ছা, তোমরা কি রিডিং পড়তে পারো না? অবশ্যই পারো। আমি কিভাবে পড়াই? আমি তোমাকে তোমার বইয়ের কঠিন যে টপিক গুলো থাকে, কঠিন টপিক, আমি তোমার বইয়ে কঠিন টপিক গুলো তোমাকে গুছিয়ে দিব। কি দিব ভাইয়া? তোমাদেরকে গুছিয়ে দিব। তোমরা আসলে বিজ্ঞান এই বিষয়টা বা এই সাবজেক্টটা ভালো একটা টিচারের গাইডলাইন পাও না বলে বিজ্ঞান তোমাদের কাছে কঠিন হয়। এটাও অনেকে আছে যে জীবনের জন্য এই পানির অধ্যায়টাও কি পড়তে হয়, বা এটাও কি পড়া লাগে? তোমাদের বিজ্ঞান বইয়ের এমন কিছু কিছু চ্যাপ্টার আছে, অবশ্যই আমি মনে করি একজন শিক্ষার্থীর সব অধ্যায়ের প্রতি ধারণা থাকা অবশ্যই জরুরি। হ্যাঁ, যারা হয়তো এই চ্যাপ্টারটা একটু বড়, তাই না? এই চ্যাপ্টার থেকে কি কি টপিক তোমার পরীক্ষায় আসবে, কি কি আসবে না, তুমি যদি জানতে পারো এই একটা ক্লাসে তোমার জন্য ভালো না? ঠিক আছে, তোমাকে আর লং পেজের ধরো তোমাকে আর লং পেজের রিডিংটা কি পড়তে হবে? বলো তো। লং পেজের কি এই রিডিং তো অবশ্যই না। সেই ক্ষেত্রে আমি তোমাদের কি করব, কঠিন টপিক গুলো তোমাদেরকে গুছিয়ে দিব বা পড়িয়ে দিব এবং দাগিয়ে দিব। এইটা একটু মাথা রাখবে। তোমরা বারবার অনেকে বলো যে ভাই আপনি সম্পূর্ণ অধ্যায়টা আমাদেরকে পড়িয়ে দেন না। আচ্ছা, এখানে অনেকে যখন আমরা যেহেতু পড়াই দেখবা ১ ঘন্টার চেয়ে বেশি যদি ক্লাসটা বড় হয়ে যায়, ১ ঘন্টা প্লাস ম্যাক্সিমাম, এগুলো অধ্যায়গুলো ডিটেইলস এ বলতে গেলে এগুলো ক্লাস কেউ করে না। বুঝতে পারছো? শুধু একজনের জন্য আমি ১০ জন শতাধিক শিক্ষার্থী, তো আমি তাদের সময়টা নষ্ট করতে হয়। আমি চেষ্টা করব একদম এভারেজ হলে ৩০ থেকে ৪০ প্লাস মিনিটের মধ্যে। ঠিক আছে? আমি চেষ্টা করব আরো এই সময়টা বা আরো কম হোক, এই সময়টার মধ্যে তোমাদেরকে গুছিয়ে দিব। সো আশা করছি আমরা ক্লাসটা শুরু হওয়ার আগে একটু আহ, আংশিক বাহ্যিক কথা বলে ফেলছি, তার জন্য আমি দুঃখিত। তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। যেহেতু আমাদের চ্যাপ্টারটার নাম কি, জীবনের জন্য পানি। অনেকে ওখানে কিছু নাই, এই জন্য এটা আমরা স্কিপ করলাম। আমাদের এখান থেকে পড়বো, পৃথিবীতে যত ধরনের তরল পদার্থ পাওয়া যায় পানি তার মধ্যে সবচেয়ে সহজলভ্য। মানুষের শরীরের শতকরা 60 থেকে 70 ভাগ হলো কি পানি। মাছ, মাংস কিংবা শাকসবজিতে শতকরা 60 থেকে 90 ভাগ পানি থাকে। আচ্ছা, আমি দুইটা দুইটা লাইনের মধ্যে এমসিকিউ পেয়ে গেছি। সো আমি কিন্তু এমসিকিউ গুলো পাশে লিখে দেবো। তোমরা যারা আমার ক্লাসগুলো দেখবে তাদের এই এমসিকিউ সিকিউ গুলো একদম ইজিলি হয়ে আসবে। এবং পৃথিবীর পৃষ্ঠে শতকরা 75 ভাগ কিন্তু কি বলতো পানি। এটুকু আমার কি বলতো এমসিকিউ। নেক্সট কিন্তু আমি এমসিকিউ লিখবো না, বাট তোমাদেরকে তখন শর্টকাটে এমটা লিখে দেবো, রাইট? সো আমাদের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য, তাই পানির আরেক নাম জীবন। তাহলে পানির কিছু গুরুত্বপূর্ণ ধর্ম সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। পানির ধর্ম, রাইট?
সো এটা আমি 30 দিলাম কেন, এটা 30 দিলাম হচ্ছে খ ক এর জন্য। এখানে পার্থক্য গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তোমাদেরকে পার্থক্য লিখতে বলতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা এটা একটু দেখে ফেললাম। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, তোমাদের কি মনে হয় পানির গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কত? পানি যখন কঠিন অবস্থায় থাকে সেটাকে আমরা বরফ বলি। তাহলে পানি যখন, খেয়াল করো, পানি যখন কঠিন অবস্থায় থাকে সেটাকে আমরা কি বলি? বরফ বলি। যে তাপমাত্রায় বরফ গলে যায়, তাহলে যে তাপমাত্রা কি বলতো, আমরা কালার কোন নিয়ে গেছি, তাহলে যে তাপমাত্রায় বরফ গলে সেটাকে আমরা বরফের গলনাঙ্ক বলবো। অর্থাৎ গলতে শুরু করে, কঠিন পদার্থ গলতে শুরু করে, সেই তাপমাত্রা হলো কি বরফের গলনাঙ্ক। বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C। বরফের 0°C। আমরা এখানে এমসিকিউ লিখে দিই। অন্যদিকে বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে আমরা স্ফুটনাঙ্ক বলে থাকি। ওকে, সো পানির স্ফুটনাঙ্ক হচ্ছে কি 99.98 সেলসিয়াস, যেটাকে আমরা 100°C খুবই কাছাকাছি নিই। এখানে আমরা এমসিকিউ পেয়ে গেলাম। তাহলে তাই সাধারণভাবে আমরা পানির স্ফুটনাঙ্ক 100°C বলবো। তাহলে এখনই আমি একটা কুইজ তোমাদেরকে জিজ্ঞেস করব যে বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াসটা কিন্তু মাথায় রাখবা। সেক্ষেত্রে আমাদের কত বলতো, 0°C। এবং স্ফুটনাঙ্ক মানে ফুটে, স্ফুটনাঙ্ক মানে ফুটে আর কি, স্ফুটা ফুটা, আমরা ফুটা গলনা মানে গলে, এটাই বুঝবো। অর্থাৎ 0° হলেই গলতে শুরু করবে। আমাদের যে রেফ্রিজারেটর আছে না, ওইখানে দেখবা, যদিও রেফ্রিজারেটর আমাদের ওইখানে এটা মাইনাসের দিকে যাবে, মাইনাসের দিকে যত মাইনাসের দিকে যাবে, যত মাইনাসের দিকে যাবে তত কিন্তু বরফ হতে শুরু করবে। বা সেটা হচ্ছে বিভিন্ন ইউরোপ কান্ট্রির যারা দেশের খোঁজ খবর জানো অবশ্যই তার সেখানে কিন্তু 0° মানে মাইনাসের দিকে ওই সেলসিয়াস গুলো, আমাদের তো সেরকম হয় না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসো স্ফুটনাঙ্ক কত। স্ফুটনাঙ্ক হচ্ছে আমরা 100°C। এই দুইটা, এই দুটোটা একটু মনে রাখ, রাইট? ওকে, বিশুদ্ধ পানি স্বাধীন, বিশুদ্ধ পানি কি বলতো, স্বাধীন, গন্ধ এবং বর্ণহীন। এটা থেকে তোমাদেরকে এমসিকিউ দিয়ে দিতে পারে। তোমরা কি জানো পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে পানির ঘনত্ব কার উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। সো এমসিকিউ গুলো একদম বুঝাই দিচ্ছি। 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। তাহলে কত ডিগ্রি সেলসিয়াস? 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, আর সেটি হচ্ছে 1 গ্রাম সিসি বা 1 কেজি মিটার কিউব। কিউবটা কি? আমার কিউবটা হলো ঘনত্বের একক, কেজি মিটার কিউব। কেজি মিটার কিউব, এটা হচ্ছে ঘনত্বের একক। ঠিক আছে, আচ্ছা আমরা এখানেও এমসিকিউটা পাইছি, লিখে দিই। অর্থাৎ 1 সিসি পানির ভর হলো 1 গ্রাম, বা 1 কিউবিক মিটার পানির ভর হলো 1000 কেজি। কত কেজি? 1000 কেজি। এখানে আমরা এমসিকিউ। এবার আসো সবচেয়ে আরেকটা, এটা হচ্ছে একটু স্টাডি, এটা হচ্ছে আমার কিসের জন্য, এটাও যদি বা খ নাম্বার যদি দিতে পারে, যে বিদ্যুৎ বা তড়িৎ বাহিতা। বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ বা পরিবাহিত হয় না। তাহলে কিসের পানিতে? বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ পরিবাহিত হয় না। তবে লবণ কিংবা অ্যাসিডের মতো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই যে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে একটু পড়ে ফেলবো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে কোনগুলো জানো? যে পদার্থগুলো বিদ্যুৎ পরিবহন করে। আবারও বলছি, যে পদার্থগুলো বিদ্যুৎ পরিবহন করে সেগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কাকে বলে এটা একটু পরে ফেলবো। ওকে, সো পদার্থ দ্রবীভূত থাকে, তড়িৎ প্রবাহিত হয়।
পানি একটি বিশেষ ধর্ম হলে এটি বেশিরভাগ অজৈব যৌগ আর অনেক সময় যৌগ হতে পারে। এই জন্য পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। তাহলে দ্রাবক কাকে বলে? আমরা পানিকে কি বলবো? দ্রাবক বলবো। আচ্ছা, যেহেতু একটা আমার কথা মনে পড়ছে, আমরা দ্রবণ বলি না, দ্রবণ। তো দ্রবণ সমান দ্রবক যোগ দ্রাবক। ভাই আমরা তো এটা বুঝি না, পড়ি। মনে করো দ্রবণ মানে হচ্ছে চিনি। কিসের পানি বলতো? চিনি। ধরো এটা তোমার চিনির পানি, তোমার দ্রবণটা কি চিনির পানি। তাহলে দ্রাবক আমরা এখন কি শিখছি? দ্রাবক মানে তো হলো পানি। তাহলে দ্রবকে কি ধরবো? ধরবো হলো চিনি। বুঝতে পারলা? তাহলে সবচেয়ে দ্রাবকটা কি? সবসময় দ্রাবক কি থাকবে? দ্রাবক আমার সবসময় কি থাকবে? পানি থাকবে। দ্রব কি? যার পানি বলবে সেই। বুঝতে পারলাম? আশা করছি বুঝতে পারছি। তো পানি একটি উভয়ধর্মী পদার্থ, কখনো অ্যাসিড আবার কখনো ক্ষার হিসাবে কি করে কাজ করে। তাহলে পানি একটি কি পদার্থ? উভয়ধর্মী পদার্থ। একবার অ্যাসিড হিসেবে কাজ করবে আর একবার ক্ষার হিসেবে কাজ করবে। সাধারণত অ্যাসিডের উপস্থিতিতে পানি, খেয়াল করো, সাধারণত অ্যাসিডের উপস্থিতিতে পানি ক্ষার হিসাবে আর ক্ষারের উপস্থিতিতে অ্যাসিড হিসাবে কাজ করে। যখন আমার বেস বেস মানে হলো ক্ষার দ্রব্য। বেস মানে কি? বেস মানে হলো ক্ষার, BaSC। আর অ্যাসিড অ্যাসিড মানে অ্যাসিড, অম্ল আর কি। আমরা সামনে পড়বো অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহারে এই চ্যাপ্টারটা আমরা পড়বো। যদি তোমাদের আগ্রহ থাকে আমাদের ক্লাসগুলো কেমন লাগে বা বুঝো কিনা, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? তাহলে বেস কার? তাহলে অ্যাসিড। তাহলে যখন বেসের উপস্থিতি থাকবে, কার উপস্থিতি? যখন বেসের উপস্থিতি থাকবে তখন অ্যাসিড হিসেবে কাজ করবে। সরি, যখন অ্যাসিড হিসেবে থাকবে তখন আমরা পানিটা ক্ষার হিসেবে কি করবে? কাজ করবে। আর যখন ক্ষারের উপস্থিতি থাকবে তখন পানি অ্যাসিড হিসেবে কাজ করবে। সেই ক্ষেত্রে বিশুদ্ধ পানি পুরোপুরি নিরপেক্ষ। বিশুদ্ধ পানি কি বলতো? বিশুদ্ধ পানি পুরোপুরি নিরপেক্ষ। প্রতিটা লাইনে কিন্তু আমরা এমসিকিউ পাচ্ছি। তাহলে পিএস এর মান হলো 7। তাহলে বিশুদ্ধ পানি পিএস এর মান কত? বিশুদ্ধ পানি পিএস এর মান হচ্ছে 7। ওকে, যেটা আমরা হচ্ছে সপ্তম অধ্যায়ে পড়ব। এতে বললাম পানির গঠন। পানির গঠনকে আমরা হচ্ছে পানির অনুসংকেত হচ্ছে H2O। এই যে ও, এই যেভাবে হচ্ছে তোমার গঠিত হয় ডেল প্লাস এস, তো ডেল মাইনাস ডেল প্লাস, আমরা এভাবে লিখবো এটাকে। এটা হচ্ছে তোমার গাঠনিক সংকেত আর এটা হচ্ছে অনুর সংকেত। এটুকু আর কি, এই যেখানে লিখিতেও আছে। আচ্ছা, এটা আমরা পড়লাম। পানির উৎসটা তোমরা পড়লে পারবা। এটা হচ্ছে আমরা কি দিব বলতো? সেলফ স্টাডি রিডিং। ঠিক আছে? আমি হচ্ছে এমসিকিউটা একটু দাগাই দিই। এটাতে একটা এমসিকিউ পেয়েছি। নিতে পারেন, আমি এখানে 1 স্টার দিচ্ছি। এটা তোমরা নিজেরা পড়লে পারবা, এতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে? আমি আবারও বলেছি, আমি হচ্ছে তোমাদের কঠিন টপিকগুলা বুঝিয়ে দিব। এটা হচ্ছে 1 স্টার দিয়ে রাখছি। ঠিক আছে? এখানে অনেক কিছু দেখতে পাচ্ছ, মানে মনে হলো যেন এটা পড়তে হবে। হ্যাঁ, পড়তে একবার হবে, তাহলে পড়তে পারবে না তো। এটাও আমরা 1 স্টার দিয়ে রাখছি। পানির মানদণ্ড না, পানির মানদণ্ডটা তোমরা এটা 2 স্টার দিলাম। এটা হচ্ছে তোমার কি বলতো? এস এস। ঠিক আছে? এই চ্যাপ্টারটা খুবই সহজ, একটু বড় আর কি, ডিটেলসে দেওয়া আছে তো, তাই একটু বড়। আমরা পিএস এর ক্ষেত্রে একটু পিএস এরটা পড়বো। আচ্ছা, পিএস এর মানটা একটু আমরা পড়ি। পিএস
পিএইচ হলো এমন একটি রাশি যেটি দ্বারা বোঝা যায় পানি বা অন্য কোনো জলীয় দ্রবণ অ্যাসিডিক নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ। তাহলে নিরপেক্ষ নিরপেক্ষ অ্যাসিড বা নিরপেক্ষ পিএইচের মান কত? 7। তাহলে অ্যাসিডিক এর কত? 7 এর চেয়ে কম। আমরা যদি একদম 0 থেকে যাই, 0 থেকে ধরো 7 এবং 7 থেকে কত? 40। এই যেটা আছে না, এটা আমরা হচ্ছে বেস ধরবো। বেস মানে শিখেছি তোমাদেরকে, বেস মানে হচ্ছে ক্ষার, আর এটা বলা হচ্ছে অ্যাসিড। কেমন? তাহলে সাথে হচ্ছে যারা ছোট, সাথে হচ্ছে যাদের যাদের হচ্ছে ছোট হবে তারা হচ্ছে কি অ্যাসিড, এবং সাথে হচ্ছে যারা হচ্ছে বড় এবং 14 হচ্ছে ছোট তারা হচ্ছে কি বলবো? কার। তারা কি বলবো? তারা হচ্ছে কার। এই কথাবার্তাগুলোই বলছে। মানে আমার এই দুটা যারা লাইন মুখস্থ রাখতে পারবে তার জন্য এই এত কঠিন কোনো কিছু না। ঠিক আছে? আচ্ছা, পানির পুনর্বর্তন ও পরিবেশ সংরক্ষণের ভূমিকা আমাদের গ বা গতে ব্যাখ্যা বলতে পারে। ব্যাখ্যা বলতে পারে। একটু দেখি, যেমন ভূপৃষ্ঠে শতকরা 75% পানি দ্বারা আবৃত, কিন্তু বেশিরভাগ পানি কিন্তু শতকরা 97% লবণাক্ত। তাহলে 97% লবণাক্ত, তাহলে 3% আমরা যে পাই সেটাই হচ্ছে আমাদের পিওর ওয়াটার আর কি। যদি পিওর ওয়াটার হয় না বা পিউরিফাই করতে হয় আমাদের, তাই না? ও সরি, কেন আরেকটা দিয়েছে দেখো, শতকরা 1 ভাগ যে মিটার পানি। এই যে পিওর ওয়াটার, পিওর ওয়াটার, এটা তাহলে ভুল। আমি হচ্ছে এটা 97 এটা লিখছি। আচ্ছা, যদি আমি এখানে বলছি তো পিওর ওয়াটার থেকে এই 3%টাকে তোমরা 1%, আমার কি বলছে? ফ্রেশ ওয়াটার। তাহলে বাকি যে 2%টাকে কি করতে হয়? পিউরিফাই করতে হয়। কি করতে হয় বল? পিউরিফাই করতে হয়। আচ্ছা, ওকে। পানির বিশুদ্ধকরণ এটাকে আমরা 4 স্টার দিব। 4 স্টার, 4 স্টার, একদম 4 স্টার দিব। এটা এমসিকিউ, এটা আসার একটা বিষয়। যেমন আমরা পানিতে আহ, আমরা ভূপৃষ্ঠে যে পানিগুলো পাই, রাইট, সেগুলো কি কি মাধ্যমে হচ্ছে বিশুদ্ধকরণ করা হয়? দেখো, একটা হচ্ছে পরিস্রাবনটা পড়বা, কেরোনেশন, পাতন, এগুলো একটু বলবো। তোমার পার্থক্য বলতে পারে, পার্থক্য লিখে দিতে বলতে পারে। সো এই পার্থক্য একটু ভালো করে পড়বা, 100%। যেমন আমরা পরিস্রাবন, ঠিক আছে, তারপর পড়বো হচ্ছে ক্লোরিনেশন। কি নেশন? ক্লোরিনেশন। একটু দেখো, যদি পানিতে রোগ সৃষ্টির জীবাণু থাকে তবে তা অবশ্যই দূর করতে হবে। সেটি করা হয় জীবাণুনাশক ব্যবহার করে। নানা রকম জীবাণুনাশক বিশুদ্ধ পানি বিশুদ্ধ করার কাজে। সো এদের মধ্যে হচ্ছে ক্লোরিন গ্যাস। এছাড়া ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে কি সিএ, ওসিএল, বাইরে আবার ব্র্যাকেট দিয়ে সিএল, অর্থাৎ থার্ড ব্র্যাকেট, এই এক হুবহু সেম টু সেম। আর কিছু পদার্থ আছে যেমন ক্লোরিন আছে, জীবাণু ধ্বংস করতে পারে, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? যেমন অনেক সময় দেখবা নোংরা পানিগুলোতে কিছু ট্যাবলেট বা কিট ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় সোডিয়াম হাইপোক্লোরাইড। সোডিয়াম হাইপোক্লোরাইড, NaOCl, এটাকে বলা হয় সোডিয়াম হাইপোক্লোরাইড। তারপর আসো, এই যে O3, এটাকে বলা হয় ওজোন, আর ওটাকে বলা হয় অক্সিজেন। ঠিক আছে? একটু মাথা রাখবো, O3 হলে কি? ওজোন। তারপর আসো আমরা স্পুটন। স্পুটন মানে কি? পানির স্পুটনের কথা তোমরা সবাই জানো। ঠিক আছে? সো এই প্রক্রিয়াটা কি পানিকে জীবাণুমুক্ত করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। পানিকে খুব ভালো করে ফুটালে তাহলে এতে উপস্থিত জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। প্রশ্ন হতে পারে কতক্ষণ ফুটাবো? আমরা 15 থেকে 20 মিনিট ফুটাবো। তারপর হচ্ছে পাথন। এটা একটু খুব একটু লং একটা প্রসেস। ঠিক আছে? লং একটা প্রসেস। বাংলাদেশে পানি দূষণের কারণ অবশ্যই অবশ্যই এটা হচ্ছে 5 স্টার, মানে এটা কিন্তু 5 স্টার বলা থাকে। ঠিক আছে? এটা একটু ভালো করে পড়ে ফেলবো। আমি একটু দেখি, তারপর যদি কোনো কঠিন কিছু পেয়ে থাকি অবশ্যই আমি আচ্ছা তোমাদেরকে রিকল করতে পারছি।
বৈশ্বিক উষ্ণতা, বৈশ্বিক উষ্ণতা এটা একটু ভালো করে দেখবা। এটাও কিন্তু 5 স্টার দেওয়ার ট্রাই। ঠিক আছে, এটাও কিন্তু 5 স্টার। দেখো আমি কতটা গুছিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এগুলো কোনো, দেখো তো এই ছাড়া পানিতে অধুরবনে এগুলো তো তোমরা পড়তে পারো তাই না? তো অনেকে যারা বলো ভাই আপনি তো পড়িয়ে দেন নাই পুরোটাই, আমি পুরোটা তোমাকে যে কঠিনগুলো বিষয় সেগুলো গুছিয়ে দিচ্ছি, এবং বাকি যে টপিকগুলো সেগুলো তুমি যে পারবে এইটুকু ভরসা করে আমি কিন্তু তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, বুঝতে পারলাম? পড়তে তো হবেই, তাই না? আচ্ছা, সো এটাও কিন্তু 5 স্টার। ঠিক আছে, এটা হচ্ছে ফুল ডিটেলসের মানে কোয়েশ্চেন বা এই চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন লাগে, অবশ্যই আমার কিন্তু একটা অভিষেক ক্লাসরুমে দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলে এই চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন আছে তোমরা দেখে নিতে পারো। দেখতেছি এখানে এখনো আমাদের ইম্পর্টেন্ট টপিক নাই। ওকে, আমাদের ইম্পর্টেন্ট টপিক নেই, এমনি বড় এটা বড় করে দেওয়া আছে। এই তারপর একটু পড়বে এটা, যেমন এখানে এই যে বাংলাদেশের পানির হুমকির দিকে, এটা 30 দিব, এটা 30 দিলাম। ফোর্থে দিয়ে রাখছি, এটা একটু পড়বা। এমসিকিউ টাইপের এগুলো দিতে পারে, এমসিকিউ টাইপ আন্তর্জাতিক নিয়মগুলো এখান থেকে তোমরা হচ্ছে এমসিকিউ দিবে। তো এমসিকিউ পাবা। সো কিছু ক ভা কয়েকজনের কোয়েশ্চেন দিতে পারে, সো এই জন্য ভালো করে একটু দেখে ফেলবা। ঠিক আছে, আমাদের যে চ্যাপ্টারগুলো একটু কঠিন বা ডিটেলসে আমাদের সময় দিতে হবে, আমরা সেই চ্যাপ্টারগুলো একটু পড়ব। ওকে, কোন উদ্ভিদটি পানিতে এবং জলে স্থলে জন্মায়? অবশ্যই তোমরা এগুলো কমেন্ট বক্স আমাকে অবশ্যই অবশ্যই জেনে দেবা। দেখি এটা তোমরা আমাকে কমেন্টে বলে জানাবা। তো এই ছিল আমাদের ক্লাসিফাইডের ডিটেইলস। অনেকে দেখে যে এত বড় একটা চ্যাপ্টার কেমনে শেষ করালেন। অবশ্যই এটা হলো একটা টেকনিক, যে আমি যে টপিকগুলো তোমার হচ্ছে বোঝানোর দরকার ছিল সেই গুলো বুঝিয়ে দিয়েছি, এবং যে টপিকগুলো তুমি পড়লে পারবে সেই রকম ভরসা করে। ঠিক আছে, যাদের এই ক্লাসগুলো ভালো লাগবে তোমরা কি করবা, তোমাদের ফ্রেন্ডদের মাঝেও এই ক্লাসগুলো শেয়ার করে দেবে। যেহেতু তোমাদের জন্যই কাজ করতেছি ভাই আপুরা, সে চেষ্টা করবা, একটা কমেন্ট করবা। ঠিক আছে, আরো কোথায় ইমপ্রুভ করতে হবে বা তোমাদের আরো কিভাবে ক্লাস দিতে পারি সেই সবকিছু আলোচনা করবা। অবশ্যই অবশ্যই ক্লাস ভালো লাগলে কমেন্ট করে জানাবে। আবারও আবারও বলছি, তোমাদের ক্লাসটাও ভালো লাগে তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা, এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার গুছিয়ে টপিক ওয়াইজ ধরিয়ে দিব তোমাদেরকে, যাতে ওই টপিকগুলো পরে একবার তো পড় ভাই, ওই টপিকগুলো কিন্তু তোমার পরীক্ষার জন্য একদম গুরুত্বপূর্ণ টপিক। ওকে, ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ক্লাসটুকু দেখার জন্য।